আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান সবুজ। আমি আজকে স্টাডি অ্যাব্রোডের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে কথা বলতে এসেছি। কেন আমি এই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করলাম? কারণ গত কয়েকদিন যাবত আমার কাছে মিনিমাম 4-5 জন জিজ্ঞেস করেছেন যে আমাদের স্টাডি অ্যাব্রোডের যে সোর্স অফ ফান্ড দেখাতে হয় বা ব্যাংক স্টেটমেন্টটা রেডি করতে হয়, এটা কিভাবে দেখানো যায় বা কিভাবে সম্ভব। তো আমার এই ভিডিওটা কাদের জন্য উপকারী হবে? যারা এই মুহূর্তে চিন্তা করছেন যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব বা পড়াশোনা করতে চাই, কিন্তু আমি তো এত টাকা দেখাতে পারবো না। কোনো মতে হয়তো ভার্সিটির টিউশন ফি পেমেন্ট করা যাবে, কিন্তু এই যে ব্যাংকে এত টাকা দেখাতে হয়, এত টাকা তো আমার নেই। আসলে এই বিষয়টা সত্যি না যে আপনার ব্যাংকে এত টাকা নিজের টাকা দেখাতে হবে। অনেক ক্ষেত্রেই এটা নিজের টাকা না থাকলেও পসিবল। এবং যে সকল অভিভাবকরা ব্যাংক স্টেটমেন্ট কীভাবে প্রিপেয়ার করবেন বুঝতে পারছেন না, এবং যে সকল স্টুডেন্টরা আইএলসের প্রিপারেশন নিচ্ছেন, ছোট ভাই বোন বন্ধুবান্ধব, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট রেডি করার একটা চাপ আছে মাথায়, বা ভাবছেন যে কিভাবে রেডি করব, এই নিয়ে দিনের মূল্যবান সময়গুলো কিছুটা হলেও নষ্ট হচ্ছে, তারা এই ভিডিওটা দেখতে পারেন। তো ব্যাংক স্টেটমেন্ট আসলে আমাদের কেন লাগে? যে দেশে আমরা যাব, ওই দেশ বা ওই দেশের যে বিশ্ববিদ্যালয়ে আমরা যাব, বিশ্ববিদ্যালয় অথরিটি তারা কখনোই চায় না যে আমরা ওখানে গিয়ে কাজের জন্য ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের টাকা পয়সা সংকট থাক। আমরা আসলে আমাদের যদি ওখানে গিয়ে পড়াশোনার সময় টাকা পয়সার সংকট থাকে, তাহলে আমরা আলটিমেট ক্রাইমের সাথে জড়িয়ে যেতে পারি বা বিভিন্ন ঘৃণিত কাজ করতে পারি। তো সেটা কোনোভাবেই কাম্য নয়, এই কারণে তারা চায়। কিন্তু আসলে এত টাকা আমাদের পক্ষে দেখানো কোয়াইট ইম্পসিবল হয়ে যায়, কারণ লোয়ার মিডল ক্লাসরা মোটামুটি স্বপ্নবাজ হয়ে থাকে। তারাই চায় যে জীবনে একটু বেশি কিছু করি। যাদের নিজের টাকা পয়সা আছে তাদের হিসাব আলাদা। তো ব্যাংক স্টেটমেন্ট আসলে দুইভাবে প্রিপেয়ার করা যায়। এক হচ্ছে নিজের যদি টাকা পয়সা থাকে অনেক বেশি, তাহলে আপনি আপনার নিজের টাকা ব্যাংকে রেখে দিলেই হবে। আর যদি আপনার টাকা পয়সার কিছু শর্টেজ থাকে, সেক্ষেত্রে আপনি আরেকটা উপায়ে করতে পারেন। প্রথমে আমি বলে নিই, কখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি আমার নিজের টাকা ব্যাংকে রাখবো নাকি না। যখন আপনি দেখবেন যে আপনার কাছে, আপনি যে ভার্সিটিতে যাবেন ওইটার টিউশন ফি, ওই দেশের হেলথ ইন্স্যুরেন্স 1 বছরের, এবং আপনার ভিসা ফি, এয়ার টিকিট, এই টাকাগুলো আপনার কাছে ব্যাংক স্টেটমেন্টের যে টাকাটা লাগবে ওইটা রাখার পরেও আছে, তখন আপনি করবেন। কারণ আপনি ব্যাংক স্টেটমেন্টটা সবার আগে করবেন এবং সবার পরে ভিসা হওয়ার পরে আপনি টাকাটা তুলতে পারবেন। তার আগে অনেক ক্ষেত্রেই আপনি টাকাটা তুলতে পারবেন না। আচ্ছা, এরপরে আসেন যে আপনার যদি আপনি ভাবছেন যে আমি কোনো মতে টিউশন ফি বা এই টাকাগুলো, ভিসা ফি, হেলথ ইন্স্যুরেন্স, এইগুলো ম্যানেজ করতে পারবো, কিন্তু আমার কাছে তো ব্যাংক স্টেটমেন্ট দেখানোর টাকা নেই। ভাই, আপনার এর জন্য চিন্তা করা লাগবে না। আপনি জাস্ট আপনার এলাকার কয়েকটা ব্যাংকে যাবেন, যেখানে গিয়ে আপনি ব্যাংকের কারোর সাথে জিজ্ঞেস করবেন যে আমি তো অ্যাব্রোডে স্টাডি করতে ইচ্ছুক, আমার ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে, আমি কার সাথে কথা বলবো। সেখানে আপনি আপনাকে হেল্প করার মতো কাউকে না কাউকে পেয়ে যাবেন। যে ব্যাংকে এই কাজগুলো করে ওই ব্যাংকে গেলে আপনি দেখবেন যে, আমি ধরে নিই যে আপনার 30 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে। সেক্ষেত্রে মোস্ট প্রবাবলি আপনার 10% 30 লক্ষর 10% 3 লক্ষ টাকা আপনার ব্যাংকে নিজের টাকা জমা রাখতে হবে। বাকি 27 লাখ ওরা লোন পারপাসে আপনাকে দেখায় দেবে, কিন্তু আপনি এই 27 লাখ তুলতে পারবেন না। আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে থাকবে। ওরা জাস্ট আপনার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট রাখবে, আপনাকে একটা স্টেটমেন্ট প্রোভাইড করবে, এটার বলে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তাছাড়া ওই টাকা দিয়ে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। এমনকি আপনি নিজের যে 3 লক্ষ টাকা রাখছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাংক স্টেটমেন্ট একদম ডিমলিশ না করে ফেলেন বা আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা না ক্লোজ করে ফেলেন, ততক্ষণ পর্যন্ত আপনি টাকাটা পাবেন না, নিজের টাকাটাও হাত দিতে পারবেন না। এরপরে আসেন ব্যাংক স্টেটমেন্টে খরচ কত হয়। কিছু চার্জ আছে, ব্যাংকের লোন পারপাসে কিছু চার্জ আছে, আর বিভিন্ন সরকারি খরচ টরচ আছে কম বেশি। এটা অ্যারাউন্ড 5 থেকে 7 হাজার টাকার মধ্যে হয়।
আর আপনার ইন্টারেস্ট যেটা আসে সেটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সিস্টেম থাকে। কোনো কোনো দেশে ফিক্সড ডিপোজিটে টাকাটা দেখতে চায়, কোনো কোনো দেশে সেভিংস অ্যাকাউন্টে দেখতে চায়। যেমন ডেনমার্কে চায় সেভিংস অ্যাকাউন্টে স্টেটমেন্ট, এবং ইউকেতে চায় ফিক্সড ডিপোজিটে স্টেটমেন্ট। তো ফিক্সড ডিপোজিটে যদি স্টেটমেন্ট দেখাতে হয় তাহলে আপনার প্রিফারেন্স কান্ট্রি যদি এরকম হয় যেখানে ফিক্সড ডিপোজিটে টাকাটা দেখতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু উপকৃত হবেন। কারণ আপনি লোনে যেমন 13 or 14% ইন্টারেস্ট আসবে, তেমন আপনি ফিক্সড ডিপোজিট থেকে 8 থেকে 9% ইন্টারেস্ট আবার ব্যাক পাবেন। তাহলে আপনার মার্জিনটা চলে আসবে 4 or 5%। তো 27 লক্ষ টাকা আপনি লোন নিয়েছেন, 27 লক্ষ টাকার 4-5% আপনি কাউন্ট করেন। 27 লক্ষর 5% কত হয়? এই 5%টা 12 মাসের জন্য। আপনি যদি স্টেটমেন্ট 3 মাস রাখেন তাহলে ওই 5%টাকে আপনি 12 দিয়ে ভাগ করবেন। আমি যদি ক্যালকুলেট করি, 10 লাখের 5% আসে আপনার মোটামুটি 5,000, সরি, 10 লাখের 5% আসে 50,000। আর তাহলে 1 লাখ আর 7 লাখের 35,000, 1,35,000 টাকা এক বছরে আসবে। তো এক বছরে যদি 1,35,000 টাকা আসে, তো এটাকে আপনি 12 দিয়ে ভাগ দিবেন, দিয়ে আপনি 3 দিয়ে গুণ দেবেন যদি 3 মাস রাখেন। যে কয় মাস দিয়ে রাখবেন সেই কয় মাস দিয়ে গুণ দিবেন, দিয়ে মোটামুটি আপনি 6 মাসও যদি রাখেন 60-70 হাজারের বেশি খরচ হওয়ার কথা না, বা প্লাস মাইনাস কিছু হতে পারে। আর ব্যাংকের যে খরচটা আছে 5-7 হাজার, এটা লাগতে পারে। তো এটা স্মল অ্যামাউন্ট অফ মানি। কিন্তু যদি আপনার যে কান্ট্রিতে যাবেন সে যদি দেখতে চায় যে সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকা আছে নাকি নাই, সেক্ষেত্রে দুইটা পলিসি হতে পারে। যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে, যেমন কৃষি লোন আমাদের দেশে ভর্তুকি লোন হিসেবে দেখায়। আপনার বাবা যদি কৃষিকাজ করে বা আপনার গ্রামে যদি জমি জমা থাকে, তাহলে আপনি একটু লো ইন্টারেস্টে কৃষি লোন নিলেন, নিয়ে সেই টাকাটা আপনি আপনার স্টেটমেন্টে দেখায় দিলেন। এটা যদি করতে পারেন তাহলে আপনার মোটামুটি একটু কম খরচ হয়ে যাবে। কিন্তু যদি আপনি জেনারেলি বিজনেসের উপরে একটা লোন নেন, তাহলে ওই যে 13-14% যে ইন্টারেস্টটা ব্যাংক চার্জ করবে, ওইটা 3 মাস বা 4 মাসে যা আসে, যেমন 1,35,000 হয়েছিল 5%-এ, তাহলে মোটামুটি আপনার এই 3 মাসেই অনেক টাকা খরচ হয়ে যাবে। যদি আপনি 27 লাখ টাকার 13 বা 14%, 27 লাখ টাকার 10%ও যদি ধরেন আপনি, তাহলে 2,70,000 টাকা হয়। এই 2,70,000-কে আপনি 12 দিয়ে ভাগ দিবেন, 3 দিয়ে গুণ দেবেন। এই হচ্ছে মোটামুটি আপনার 1,70,000-80,000 টাকা 3 মাসেই চলে আসবে। যখন আপনি 6 মাস করবেন তাহলে আবার ডাবল হবে। তো সেক্ষেত্রে আপনার ফিক্সড ডিপোজিটে যদি চায় সেটা বেশি উপকারী। সেভিংসে যদি চায় তাও চিন্তা করার কিছু নেই, আপনার তো আসলে আলটিমেট যাইতে হবে। তো সেক্ষেত্রে এইটুকু রিস্ক নিতেই হবে। আপনি হয়তো আপনার গার্জিয়ানকে বোঝাতে পারছেন না। তো আমি আশা করছি এই ভিডিওটা দেখলে আপনি এবং আপনার গার্জিয়ান সবাই মোটামুটি বুঝতে পারবেন যে স্টাডি অ্যাব্রোডের জন্য ব্যাংক স্টেটমেন্ট কীভাবে দেখাতে হয় বা কত টাকা খরচ হয়। ধন্যবাদ সবাইকে।